অভিজিৎ গাঙ্গুলি যে ধরনের মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে মন্তব্য করছেন এটা নিন্দনীয়। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের যাদের ইজ্জত নষ্ট করে তাদের রেট বেঁধে দেয়। সমস্যা একটা জায়গায়, যেটা রাম সেটাই বাম। যেই তৃণমূল সেই হচ্ছে যে বিজেপি। বাম ফ্রন্টরাই একমাত্র প্রথম দায়ী বিজেপিকে বাংলায় আনার জন্য। শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী উপরে মাথায় পা রেখে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন। সারা পশ্চিমবাংলা আইন শৃঙ্খলার অবনতি ঘটে পড়েছে মুখ্যমন্ত্রীর কারণে। রাজ্যটা এখন চোর, তোলাবাজ, গুন্ডা, দুর্নীতিবাজদের একটা আখড়ায় পরিণত হয়েছে। তৃণমূল কংগ্রেস কেউ গেছে জেলে, কেউ আছে বেলে। আবার সাঁইবাড়ির সন্তানের রক্তমাখা ভাত খাইয়ে দেবে সিপিএম। বিজেপির প্রার্থীর কাছে 2 লক্ষ ব্যবধান ভোটে হারবে। মিনিমাম 1.5 লাখ। ডলার প্রেজেন্টস লোকসভার লড়াই 2024। আপনার প্রার্থী কি ফিট হে বস? ডলার প্রেজেন্টস লোকসভার লড়াই আপনার প্রার্থীকে ফিট হে বস নিয়ে দ্য ওয়াল আজকে পৌঁছে গিয়েছে তমলুকের বুকে। তমলুকের লড়াইটা বেশ ইন্টারেস্টিং। এখানে তৃণমূলের প্রার্থী তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য, অন্যদিকে বামেদের প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়, বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লড়াই কতটা হাড্ডাহাড্ডি এবং তারই সঙ্গে টক্কর কতটা জমেছে জানতে আমরা পৌঁছে গিয়েছি তমলুকে। এখানকার স্থানীয়রা কি বলছে তাই শুনে নেব। কি মনে হয় এবার লোকসভা নির্বাচনে আপনাদের তমলুক কেন্দ্রে কোন প্রার্থী একেবারে ফিট? আমাদের ফিট আছে আমাদের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আমাদের ফিট রয়েছে। কেন ফিট বলে মনে হয়? উনি সব দিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সত্যনিষ্ঠা থেকে মানুষের যে বিশ্বাস উনার প্রতি রয়েছে, সেই হিসাবে যাকে আমরা জেনেছি উনাকে ভগবান তুল্য বলে বলেছে, সেই হিসাবে আমরা জেনেছি উনি অনেক এগিয়ে। কে বলেছেন ভগবান? এই যারা ওই যে আমাদের বেকার ছেলেরা, চাকরি প্রার্থী যারা, উনি তুলে ধরেছেন যাদেরকে, যারা অযোগ্য অথচ যোগ্য ব্যক্তি চাকরি পায়নি, সেই অযোগ্য ব্যক্তিদের উনি আলাদা করে দেওয়ার জন্যে, সেই হিসাবে যারা যোগ্য প্রার্থী চাকরি পায়নি তারাই উনাকে ভগবান হিসাবে বলেছে। আপনি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, উনি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ্য প্রার্থী, ফিট প্রার্থী। আপনাদের কি মনে হয় কে ফিট প্রার্থী? আমাদের প্রার্থী অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি ফিট প্রার্থী বলে আমাদের মনে হয়। কেন মনে হচ্ছে? কারণ আমরা আমাদের ব্যক্তির বিরুদ্ধে লড়াই না, আমাদের হচ্ছে যে নীতির বিরুদ্ধে লড়াই। মূলত দেশটাকে বেঁচে দিচ্ছে, মানে চাওয়ালা হচ্ছে এখন দেশ বেছে নেওয়ালা হয়। ফলে মোদি পুরো দেশের সমস্ত একবারে রাষ্ট্রায়ত্ত কোম্পানি থেকে আরম্ভ করে রেল, বিমান, বিদ্যুৎ ক্ষেত্র, প্রতিরক্ষা ক্ষেত্র সমস্ত কিছুকে বিক্রি করে দিচ্ছে কর্পোরেট পুঁজির হাতে। ফলে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের যে অধিকার এবং দেশ যে গড়ে উঠেছিল স্বাধীনোত্তর ভারতবর্ষে, সেই সমস্ত কিছুকে বেচে দিয়ে দেশের অর্থনীতি আজকে বিপর্যস্ত। আর অন্যদিকে রাজ্যের হচ্ছে যে সমস্ত ক্ষেত্রকে গণতন্ত্র এখানে নিধন করা হয়েছে, সমস্ত ক্ষেত্রকে নিধন করে দেওয়া হচ্ছে। রাজ্যটা এখন চোর, তোলাবাজ, গুন্ডা, দুর্নীতিবাজদের একটা আখড়ায় পরিণত হয়েছে। এই তৃণমূল সরকার রাজ্যটাকে একবারে শ্মশানে পরিণত করেছে। শিল্প বিরোধী, কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় শিল্প বিরোধী। ফলে এর বিরুদ্ধে সায়ন ব্যানার্জি আমাদের ফিটেস্ট প্রার্থী এবং অ্যাডভোকেট হিসাবে শুধু নয়, নতুন প্রজন্মকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে সায়ন ব্যানার্জি একটা দিশা দেখাবে। এবং আমাদের কৃষি ক্ষেত্রে যে সংকট, শিল্পক্ষেত্রে যে সংকট, বেকারত্বের যে সারা দেশের যে সংকট, এই সংকটের বিরোধিতা করেই আমাদের প্রার্থী জিতবে। কি মনে হচ্ছে আপনাদের এই তমলুক লোকসভা কেন্দ্রে কোন প্রার্থী লোকসভা নির্বাচনে একেবারে ফিট? অবশ্যই দেবাংশু ভট্টাচার্য। কেন মনে হচ্ছে তিনি ফিট এখানে? কারণ আপনি আপনার ইন্ট্রোডাকশনেই বলে দিয়েছেন তরুণ তুর্কি। কারণ একজন তরুণ ছেলে, শুধু আমরা নয়, আমাদের প্রার্থীও তরুণ। অবশ্যই তরুণ, কিন্তু সেক্ষেত্রে দেবাংশুর একটা অদ্ভুত কথা যেটা সারা বাংলাকে দুলিয়ে দিয়েছিল খেলা হবে, সেই জায়গায় দাঁড়িয়ে দেবাংশুর থেকে আর বড় কেউ হতে পারে না। যারা বিজেপির হয়ে কথা বলছেন, যে অভিজিৎ গাঙ্গুলির কথা, যাকে ভগবানের আসনে বসাচ্ছেন, যাকে ফিটেস্ট বলছেন, কিন্তু যেই ক্যান্ডিডেট ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর দামের কথা তোলেন, তারপর তার যোগ্যতা নেই, তার অধিকার নেই এই নির্বাচনী লড়াইয়ে আসার। আর সিপিএম এর কথা বলতে গেলে একটা কথাই বলতে হয়, যে রামায়ণে পড়েছিলাম যে রাবণের পক্ষ থেকে মারি হরিণের ছদ্মবেশে এসেছিল সীতা মায়ের কাছে ভিক্ষা চাইতে। সেই রকম
সীতামা যখন গণ্ডি টপকেছিল তখন রাবণ তার নিজস্ব রূপ ধারণ করেছিল, তেমনি সিপিএম আজকে অনেক ভালো ভালো কথা বলবে, কিন্তু সিপিএম যদি ক্ষমতায় আসে তাহলে আবার তৈরি হবে কেশপুর, আবার তৈরি হবে নন্দীগ্রাম, আবার তৈরি হবে মারিচঝাপি, আবার আনন্দমার্গিলা মরবে, আবার সাঁইবাড়ির সন্তানের রক্তমাখা ভাত খাইয়ে দেবে সিপিএম। তাই সিপিএম নয়, বিজেপি নয়, যদি জেতার অগ্রাধিকার কারো থাকে সাধারণ মানুষের স্বার্থে যে সরকার কাজ করে চলেছে সেই তৃণমূল, সেই দেবাংশু জিতছে। জয় বাংলা। সাংগঠনিকভাবে শুভেন্দু অধিকারী এখানে বেশ বলা যেতে পারে সবল, তিনি ফিট, কিন্তু দেখা যাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সমস্ত মন্তব্যগুলো করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে সমস্ত মন্তব্যগুলো করছেন, তারা মানসিকভাবে এবং তারই সঙ্গে এই কেন্দ্রে কি তিনি ফিট, মানে প্রভাব পড়বে না? যার কারণে সারা পশ্চিমবাংলা জানতে পেরেছে কিভাবে বেকার যুবকদের বঞ্চিত করে এখানে ওএমআর সিট চেঞ্জ করে সারা এখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যিনি অকথা কুকথা বলছেন সেগুলো কি সমর্থনযোগ্য? মুখ্যমন্ত্রী নিজের কথাগুলো দেখুন, আগে মুখ্যমন্ত্রী নিজের কথাগুলো দেখুন, মুখ্যমন্ত্রী নিজে কি বলছেন। মুখ্যমন্ত্রীর কারণে আজকে সারা পশ্চিম বাংলায় ডিস্টার্ব শুরু হয়েছে, সারা পশ্চিম বাংলা আইন শৃঙ্খলার অবনতি ঘটে পড়েছে মুখ্যমন্ত্রীর কারণে। তারই নির্দেশে তার আজকে শাহজাহানকে 53 দিন ধরে আটকে রেখেছিল তারই কারণে যত অত্যাচারী, যতজন দুর্নীতিবাজ তারই পক্ষ নিয়ে মুখ্যমন্ত্রী তাদেরই পক্ষ নিয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অব্দি গেছে। মুখ্যমন্ত্রী দুর্নীতিবাজদের আড়াল করেছে, এটা প্রমাণিত দিনের আলোর মতো কোর্টের রায়ে। মুখ্যমন্ত্রীর কারণে সমস্ত অত্যাচারিতরা কিভাবে আড়ালে থেকেছে সেটাও দিনের আলোর মতো পরিষ্কার। তাহলে এখানে পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রীর কারণে যেভাবে দুর্নীতি এবং সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠেছে, চোরেরা যেভাবে আড়াল হয়েছে, তার জন্য সম্পূর্ণভাবে দায়ী মুখ্যমন্ত্রী, এখানে শুভেন্দু অধিকারী নয়। বরঞ্চ বিজেপি এই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরতে পেরেছে জনগণের কাছে, সে কারণে বিজেপি আজকে মানুষের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। বিতর্ক হবে আর দুর্নীতির কথা আসবে না, তা কি হতে পারে? এই যে উনি বলছেন যে দুর্নীতি এবং দুর্নীতির যে উন্মোচন ঘটেছিল তা হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে, সেটা কি কোথাও কি প্রভাব ফেলবে না? এবার তমলুক লোকসভা কেন্দ্রে তিনি তো প্রার্থী হয়েছে। একদমই, কিন্তু প্রথম কথা যে একটা প্রশ্ন হলে তার সেই প্রশ্ন অনুযায়ী উত্তর দিতে হয়। অদ্ভুত লাগলো, দীর্ঘদিন রাজনীতি করছেন পটনায়কদা আপনার প্রশ্নটাকে অ্যাভয়েড করে গেলেন। আপনার প্রশ্ন ছিল যে অভিজিৎ গাঙ্গুলির কুকথা প্রভাব ফেলবে কিনা, উনি সেই কথাটাকে সাপোর্ট বা না সাপোর্ট করার জায়গাটা এড়িয়ে গেলেন, উনি অন্য প্রসঙ্গে গেলেন। কারণ উনি মনের দিক থেকে বিশ্বাস করেন যে অভিজিৎ গাঙ্গুলি যে ধরনের মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে মন্তব্য করছেন এটা নিন্দনীয়, কিন্তু আজকে টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে, রাজনীতির স্বার্থে দাঁড়িয়ে উনি নিজের প্রার্থীর বিরুদ্ধে বলতে পারছেন না। সেই জায়গায় আজকে দুর্নীতি যেমন হয়েছে তেমনি দুর্নীতি যারা করছে তাদের শাস্তিও হচ্ছে, তারা জেলে যাচ্ছে, কিন্তু তার মানে এই নয় দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে অমিত শাহের ছেলে জয় শাহ যখন 16,000 গুণ সম্পত্তি বাড়িয়ে নেয় তখন কিন্তু ইডি সিবিআই চোখ বন্ধ করে থাকে। যখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো অভিযোগ, তাকে টাকা নিতে দেখা গেলেও তার বিরুদ্ধে কিন্তু ইডি সিবিআই আসে না। তাহলে কি ধরে নেব দুর্নীতি শুধুমাত্র সিবিআই ইডি এরা বাছাই করে করে আসে? এই বাছাই করাটাই প্রমাণ করে দেয় এটা দুর্নীতি নয়, এর থেকে বড় জায়গা হয়ে গেছে রাজনীতি। তমলুক কেন্দ্রে ফিরে আসে এবং এই লোকসভা নির্বাচন, এরও দেখা যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন তিনি দেবাংশুকে প্রতিপক্ষ বলে মনেই করছেন না, কিন্তু সায়ন ব্যানার্জিকে বলছেন তার মূল প্রতিপক্ষ। কি বলবেন? না, এটা খুব মুশকিলের ব্যাপার। এটা ওনার বলার পেছনে ওনার ব্যাকগ্রাউন্ডটাই কাজ করছে, কারণ উনি তো আদতে বিকাশ বাবুর শিষ্য ছিলেন, লেনিনকেই পছন্দ করতেন, কিন্তু দেখলেন যে সিপিএম এ থেকে হয়তো বিশেষ কিছু লাভ হবে না, তাই উনি বিজেপিতে গেছেন তার রাজনৈতিক ক্যারিয়ারটাকে তুলে ধরার জন্য। তাই তার অতীতটাকে তিনি ভুলতে পারছেন না বলেই তিনি সায়নকে প্রতিপক্ষ বলেছেন, কিন্তু সায়ন যে সত্যি সত্যি মূল প্রতিপক্ষের জায়গায় আসে না, আমার সিপিএম এর বন্ধুরাও সেটা বিশ্বাস বলছেন। সায়ন মূল প্রতিপক্ষের জায়গায় আসে না এবং তারই সঙ্গে তিনি যেহেতু বামপন্থী আদর্শে কোথাও গিয়ে সেই ঘরানা থেকে বিলং করেন, সেই জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাদেরকে বেশি আমল দিচ্ছে। না, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে তৃণমূল এবং বিজেপির যে গোটা, মানে আপনি যেটা প্রথম থেকে শুরু করেছিলেন যে চাকরি দুর্নীতি এই উন্মোচনটা কে করেছে? চাকরি দুর্নীতির বিরুদ্ধেই কিন্তু বামপন্থীরা হাইকোর্টে কেস করেছে এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য
হচ্ছে ক্রনোলজিক্যালি লড়াই করে প্রমাণ করে দিয়েছেন যে চাকরি চুরি করেছে তৃণমূল সরকার। এবং যখন চাকরিটা চুরি হয় 2016 সালে, তখন কিন্তু শুভেন্দু অধিকারী তৃণমূলেরই মন্ত্রী ছিলেন এবং তৃণমূলের থেকেই কিন্তু এই জেলাকে সর্বনাশ করেছেন। এই তমলুক লোকসভা কেন্দ্রের তিনি একসময় সাংসদ ছিলেন। আপনাকে বুঝতে হবে যে এই শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী উপরে মাথায় পা রেখে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে এই জেলায় যে সমস্ত চাকরি, সমস্ত ক্ষেত্রে, প্রাইমারি ক্ষেত্রে, হাই স্কুলের ক্ষেত্রে, বিভিন্ন হচ্ছে যে ডিপার্টমেন্টের যে পরীক্ষাগুলো নিয়োগ হয়েছে, সমস্ত ক্ষেত্রে শুভেন্দু অধিকারী কোটি কোটি টাকা শান্তিকুঞ্জে পৌঁছেছে। সেই টাকার উপরে দাঁড়িয়ে তিনি হচ্ছে যে তৃণমূলে থেকে সমস্ত মমতা ব্যানার্জিকে হচ্ছে যে সেই ভাগ দিয়েছেন এবং মমতা ব্যানার্জির কালীঘাটের ভাগের পরে যদি সব থেকে বেশি সুবিধাভোগী হন, আপনাদের এই ফেসবুক নেতা কোথাও গিয়ে লোকসভা নির্বাচনে মাটিদের প্রচার করে কাজ করতে পারবে? না না, ফেসবুক নেতা তিনি নয়, তিনি আমাদের ছাত্র নেতা সাংগঠনিকভাবে। এবং আপনি জানেন না মনে হয়, তিনি আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর এরিয়া কমিটির সদস্য, যেখানে তিনি থাকেন সোনারপুর এলাকাতে। ফলে স্বাভাবিক কি সোনারপুর থেকে প্রার্থী নিয়ে আসলো? তমলুকে কোনো নেতা নেই আমাদের? না না না, আমাদের নেতা নেই নয়, আমরা একটা আন্তর্জাতিক রাজনৈতিক দল, আমাদের এইভাবে কোনো নেতা নেই নয়। আমরা মনে হয়েছে যে আমাদের গুণগত দিক থেকে সায়ন ব্যানার্জি হচ্ছে যে সমস্ত আইনগতভাবে লড়াইটা দিতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি এবং তৃণমূলের যে সংগঠিত যে হচ্ছে যে জোট, বিজেপি এবং তৃণমূল হচ্ছে মুদ্রার এপিড ওপিড। কারণ আপনারা তিনটে লোকসভার যদি উদাহরণ দেয় এই মুহূর্তে, আপনারা দেখবেন যে শুভেন্দু আগে তৃণমূলে ছিলেন, এখন বিজেপিতে এসছেন। তাপস রায় আগে তৃণমূলে ছিলেন, এখন বিজেপিতে এসছেন। আর অর্জুন সিং আগে তৃণমূলে ছিলেন, এখন বিজেপিতে এসছেন। ফলে যাহাই বিজেপি তাহাই তৃণমূল। দুটো নীতির ভিত্তিতে বিজেপি মোটামুটি দেশটাকে শেষ করে দিচ্ছে, একটা সাম্প্রদায়িক নীতি আর একটা হচ্ছে যে জনবিরোধী নীতি। আপনাকে আগেই বলেছি যে দেশ বেচনা হলো মোদি কা গভর্নমেন্ট, দেশ বেচনেওয়ালা সাম্প্রদায়িক নীতি এবং তারই সঙ্গে মেরুকরণের রাজনীতি কোথাও গিয়ে তোপ দাগছেন, কি বলবেন? পশ্চিম বাংলায় বামপন্থীদের অস্তিত্ব বিপন্ন, বিধানসভাতে স্বাধীনতার পর জিরো। তৃণমূল কংগ্রেস বলছেন, তৃণমূল কংগ্রেসের কৃষ্টি এবং সংস্কৃতি বাংলাতে নেই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের যাদের ইজ্জত নষ্ট করে তাদের রেড বেঁধে দেয়। বাংলার মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরাবে বলে। এই সংস্কৃতি পশ্চিম বাংলার সংস্কৃতি নয়। বাংলার মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো শুভেন্দু অধিকারীকে এই তমলুক লোকসভা এলাকার মানুষদের বলে গদ্দার। এই রাজনৈতিক এই এলাকা, তমলুক এলাকা স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান। সেই জায়গাকে তৃণমূল কংগ্রেস যেখানে গদ্দার বলে, এর থেকে ন্যাক্কারজনক ঘটনা কিছু নেই। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। চোর মিথ্যেবাদী তৃণমূলকে কেউ দেবে না ভোট। এটাই হচ্ছে সিদ্ধান্ত মানুষ নিয়ে ফেলেছে। পশ্চিমবাংলার মানুষের মগজে তৃণমূল নামক যে রাজনৈতিক দল, তারা চোর হিসাবে আখ্যা দিয়েছে। আপনার কবিতায় ছন্দমিল না থাকলেও এখানে একটা মিল রয়েছে যে তিন দলেরই প্রার্থী কিন্তু বহিরাগত, অর্থাৎ তমলুকের নেতা কেউই নন, তমলুকের এখানকার ভূমিপুত্র কেউই নন। আপনাদের প্রার্থীও তাই। তাহলে কি তমলুকের নেতা নেই বা এই যে শুভেন্দু অধিকারী বলছেন তারপরে কি আর নেতা নেই বলে কি? এটা লোকসভার ভোট, 543টা আসনে লোকসভায় জনগণ ভোট দেবেন। 271টি আসন যারা পাবেন সেই রাজনৈতিক দল সরকার করবেন। কোন রাজনৈতিক এখানে যারা বসে আছেন, একমাত্র বিজেপি সুরাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর ইন্ডোরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুটো আসনই কিন্তু জিতে গেছে। অভিযোগ রয়েছে মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। মিথ্যা কথা। ভারতবর্ষে আপনারা কি এরকম নির্বাচনই চান? মানে না না, আপনারা কি দেশ জুড়ে এরকম নির্বাচনই চান যেখানে কোনো বিরোধী থাকবে না, বিরোধী শূন্য? বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি। পশ্চিমবাংলা 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে এই রাজ্যে 53 জন বিজেপি কর্মী খুন হয়েছেন। আজকে বলতে পারবেন চতুর্থ দফার ভোট হয়ে গেছে সারা দেশে, পশ্চিম বাংলার ভোট হয়ে গেছে 20টি আসনে। একটা জায়গাতে কোনো মানুষ খুন হয়েছে, কোথাও কোনো সন্ত্রাস হয়েছে, কোথাও কোনো গন্ডগোল হয়েছে দেখাতে পারবেন? তৃণমূল কংগ্রেস মাত্র তো 543 আসনের মাত্র 45টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা স্বপ্ন দেখছেন দিল্লির সরকারে বসবেন। আর বামপন্থীরা সিপিআইএম এবং কংগ্রেস তারা ইন্ডিয়া জোট করেছে। আর পশ্চিম বাংলায় বলছে, বাংলার মুখ্যমন্ত্রী আজকের সভাতে বলছে যে আমরা জোটকে সমর্থন করি, কিন্তু আমরা আলাদা করে পৃথকভাবে লড়ছি। এ কিসের রাজনীতি? এ তো বুঝতে পারি না। একেবারে জোট নিয়ে তো প্রসঙ্গ উঠবে এবং তারই সঙ্গে তখন দেখা যাচ্ছে যে সরকার গঠন হবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি বাইরের থেকে সমর্থন করব কেন্দ্রে যদি ইন্ডিয়া জোট সরকার গঠন করে। সেই বিষয়গুলো কি?
না, মমতা ব্যানার্জি সমর্থন করবে কি করবে না সেটা তো ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে এই যে বিজেপির যে মেরুকরণের যে রাজনীতি, সাম্প্রদায়িক যে রাজনীতি, সে এনআরসি পাশ করানো এবং তার পরিপ্রেক্ষিতে সংখ্যালঘু মানুষের উপরে যে আক্রমণ নামিয়ে আনা, সেই দিক থেকে আমরা হচ্ছে যে এখানে আমরা জোটে সামিল হয়েছিলাম, কিন্তু মমতা ব্যানার্জি আমাদের এখন জোটে নেই, জোট থেকে বেরিয়েই গেছেন প্রায়। আমরা দেখতে পাচ্ছি তার বিভিন্ন হচ্ছে যে সমস্ত হচ্ছে যে পদক্ষেপে। তো স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির সঙ্গে বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে যে দেশের ধর্মনিরপেক্ষতাটাকে রক্ষা করতে হবে, দেশের সংবিধান এবং গণতন্ত্রকে রক্ষা করতে হবে, দেশের সমস্ত শিল্প কারখানা যেগুলো হচ্ছে যে মোদি চাওয়ালা হয়ে হচ্ছে যে বেঁচে দিচ্ছে না। এখন কিন্তু ওনারা বলছেন না যে বিজেপির সরকার গঠন হবে, এখন ওনারা অ্যাডভার্টাইজ দিচ্ছেন মোদি কা সরকার আরেকবার। মোদি হচ্ছে যে একটা সিম্বল বানানোর চেষ্টা হচ্ছে কর্পোরেট লবি থেকে, এবং এই কর্পোরেট লবি হচ্ছে যে মোদিকে ব্যবহার করে সমস্ত। দেবাংশু ভট্টাচার্যকে আপনি ফিট বললেন, কিন্তু তিনি ফিট হলেও সাংগঠনিকভাবে এখানকার যারা নেতারা রয়েছেন তারা কোথাও কি দিনের বেলায় তৃণমূল, রাতের বেলায় সবাই শুভেন্দু হয়ে যান, এই যে শুভেন্দুর দলের লোক হয়ে যান, এটা কোথাও কি প্রভাব ফেলবে না? আপনাদের তো বাকিরা ফিট কিনা। না, ব্যাপারটা একদমই তা নয়, এটা আপনারা সাংবাদিকরা বলতেই পারেন। তৃণমূলের নেতাদের মধ্যে এই ধরনের ঘটনা নেই। যে কথাটা বিজেপির শিবির থেকে উঠে এসেছিল একটুক্ষণ আগেই, সেই জায়গাটাকে আমি প্রথমে ক্ল্যারিফাই করে দিই যে সিপিএম নয়, তৃণমূল নয়, তৃণমূল বিজেপিকে আনেনি। বিজেপি এবং সিপিএম এরা যে পরস্পর বন্ধু। ৮-এর দশকে যদি আপনি ফিরে যান, যখন ব্রিগেডে অটল বিহারী বাজপেয়ীর সাথে সিপিএম একসাথে মিটিং করেছিল বিজেপি এবং বামফ্রন্ট, তার মানে বামফ্রন্টরাই একমাত্র প্রথম দায়ী বিজেপিকে বাংলায় আনার জন্য। দাদা বললেন যে 2টো সিটে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে, কিন্তু সন্ত্রাস হয় পশ্চিমবঙ্গে। অদ্ভুতভাবে উনি হয়তো তথ্যটা জানেন না বা অ্যাভয়েড করলেন। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে 36% সিটে আনকন্টেস্ট রেজাল্ট হয়েছিল, সেটা নাকি তৃণমূলের অত্যাচার, এটা বিরোধীরা বলে থাকে। তাহলে বিজেপির ত্রিপুরায় 97% সিটে পঞ্চায়েতে কি করে আনকন্টেস্ট রেজাল্ট হয়? সেখানে কি বিজেপি তাহলে অত্যাচার করেছে, নাকি সেখানে যদি মানুষের জনসমর্থন হয় তাহলে এখানে নয় কেন? এবং যে কথাটা আপনি প্রশ্নের শুরুতে আমাকে করেছিলেন যে আপনাদের নেতারা কি ঠিক জায়গায় আছে কিনা, আমাদের নেতাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সমস্যা একটা জায়গায়, যেটা রাম সেটাই বাম। কারণ আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, সিপিএম ক্ষমতায় চলে যাওয়ার পর 16 সালের পর সিপিএম এর ভোট ঠিক যত পার্সেন্ট কমেছে, বিজেপির ভোট ঠিক তত পার্সেন্ট বেড়েছে। কারণ সিপিএম নিজেই প্রচার করেছে এবছর রাম, পরের বছর বাম। রামের ভোট বামে গেছে না বামের ভোট রামে গেছে, একটা ফুটকির এদিক ওদিক। তাই সিপিএম বিজেপি একসাথে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে। সেই লড়াইয়ে দেবাংশু জিতছে, কারণ সমস্ত তৃণমূলের নেতা কর্মী থেকে শুরু করে সমর্থক এক কাট্টা আছে। 4 জুন দেবাংশু ভট্টাচার্যের পক্ষে আমাদের বিজয় মিছিল হতে চলেছে। জয় বাংলা। আমরা বলছি মতাদর্শের সঙ্গে লড়াই, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছে মূল বিরোধী সায়ন। আপনাদের দেবাংশু ভট্টাচার্যের মূল প্রতিপক্ষ কে? আমাদের প্রতিপক্ষ বর্তমানে তো একটাই, সেটা হচ্ছে বিজেপি। কারণ সিপিএম নিজের ভোটটা বিজেপিতে ট্রান্সফার। অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারী? না, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি ক্যান্ডিডেট তিনি। কারণ শুভেন্দু অধিকারী তার পেছন থেকে তাকে চালিত করতে পারেন। দেবাংশুর প্রতিদ্বন্দ্বী কখনোই শুভেন্দু নয়, কারণ শুভেন্দু তো লোকসভার ক্যান্ডিডেটই নয়। লোকসভার ক্যান্ডিডেট, তার সাথেই লড়াই না। বামের ভোট রামে চলে গেছে এবং সে কারণেই আপনাদের এরকম ভরাডুবি হয়েছে। বামের ভোট কি বামে ফিরবে? বামের ভোট বামে ফিরবে এবং ফিরতিছে। তো যে কথাটা উনি বললেন যে বামফ্রন্ট এবং হচ্ছে গিয়ে এর মধ্যে বিজেপির মধ্যে সেটিং রয়েছে, ব্যারাকপুরে যিনি ভোটে দাঁড়িয়েছেন ওর নাম অর্জুন সিং, উনি এখনও তৃণমূলের হচ্ছে গিয়ে সদস্য পদ ত্যাগ করেননি এবং তিনি বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন। তাহলে সেটিংটা কার সঙ্গে কার? এটা তো পরিষ্কার যে যেই তৃণমূল সেই হচ্ছে গিয়ে বিজেপি, আবার সেই যে বিজেপি সেই তৃণমূল। এই যে বিজেপি তৃণমূল 48 কোটি টাকা পাওয়া গেছে, 15 কেজি সোনা পাওয়া গেছে। পার্থ চট্টোপাধ্যায় কোন দলের মন্ত্রী ছিলেন? রেশন কেলেঙ্কারির সঙ্গে বালুদা, জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি জেলে আছেন। 100 কোটি টাকা রেশনে দুর্নীতি করেছেন। আর শিক্ষার কথা বললে সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষ জানেন 1500 কোটি টাকা আত্মসাৎ করেছে তৃণমূল কংগ্রেসের নেতারা। গোটা শিক্ষা দপ্তর এখন জেলে আছে।
আর অনুব্রত মণ্ডল যিনি ভোটের আগে বলেন চড়াম চড়াম গুড় বাতাসা, তিহারে আজকে তাকে চড়াম চড়াম দিচ্ছে, তিনি এবং তার মেয়ে আছে। তাই স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস এই লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীর কাছে 2 লক্ষ ব্যবধান ভোটে হারবে। আপনি বলছেন যে 2 লক্ষ ভোটে আপনারা জিতবেন, অন্যদিকে তৃণমূলের আগে 1,90,000 ভোটে জিতেছিল এবং তারই সঙ্গে বিধানসভা নিরিখে আপনারা তাও পিছিয়ে রয়েছেন, 3টেতে আপনারা জিতেছেন, 4টেতে ওরা জিতেছে। তারপরে পঞ্চায়েত নির্বাচনের পরিসংখ্যানও বলছে তারা এগিয়ে রয়েছে। কিভাবে হবে? ম্যাজিক হবে কোন? পঞ্চায়েত নির্বাচনে 2018তে যে রেজাল্ট ছিল, 2023-এ ভারতীয় জনতা পার্টি সমস্ত বিধানসভাগুলোতে বেশ কিছু গ্রাম পঞ্চায়েত আমরা দখল করেছি, জেলা পরিষদ আমরা দখল করেছি। মানুষ তৃণমূল কংগ্রেসের এই দলের, তৃণমূল কংগ্রেস কেউ গেছে জেলে, কেউ আছে বেলে, আর আগামী দিনে কেউ আবার জেলে যাবে, সেজন্য লেফট রাইট করছে তারা। স্বাভাবিকভাবে এই মন্ত্রিসভার গোটা দপ্তর যেখানে জেলে গেছে, আর বাংলার মুখ্যমন্ত্রী প্রতিদিন যে সমস্ত মিথ্যা কথাবার্তা বলছে, তার পরিপ্রেক্ষিতে আগামী 2024-এর যে 25শে মে তমলুক লোকসভা কেন্দ্রে ভোট হবে, বিপুল ভোটে পরাস্ত হবে তৃণমূল কংগ্রেস। আর আপনাদের মার্জিন কত হবে? আমরা 2 লক্ষ ভোটে জিতবো। 2 লক্ষ মার্জিন। বামেদের যে ভোট চলে গিয়েছিল রামে, সেই ভোট যদি ফেরে আপনাদের মার্জিন কত হবে? এবং তারই সঙ্গে জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে না তো আবার যদি সেই রামেই ভোট চলে যায়? আমরা তো জ্যোতিষী নয়, আমরা বলতে পারছি না, তবে আমরা এগোচ্ছি। আশাবাদী জয় নিয়ে? হ্যাঁ, আশাবাদী আমরা জয় নিয়ে। আরেকটা কথা আমরা যেটা বলতে চাচ্ছি, যে গত পরশু মমতা ব্যানার্জি হলদিয়াতে বলেছেন যে নন্দীগ্রামে যে গুলি চলেছিল, সেই গুলি চালিয়েছে হচ্ছে আমার শুভেন্দু অধিকারী এবং তার বাবা, এবং ওই যে চটিপোড়া যে পুলিশ ওকে সাজিয়ে এনেছিল শুভেন্দু অধিকারী এবং তার বাবা, কিন্তু শিশির অধিকারী। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে তারপরেও শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় মন্ত্রিত্ব করেছে, এবং তারপরেও শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ওই দলে ছিল। তাহলে মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন? হ্যাঁ, এবং আরও একটা কথা, যেটা হচ্ছে আপনার ওই যে হচ্ছে গিয়ে আপনার যে শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, এবং শুভেন্দু অধিকারী আজকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বক্তব্য রাখছে, মমতা ব্যানার্জি শুভেন্দুর বিরুদ্ধে বক্তব্য রাখছে। ওদের উভয়ের উচিত, ওরা তখন বলেছিল যে বুদ্ধদেব বাবুর যে পাঞ্জাবি সেটা লাল হয়ে গেছে, ওদের উচিত বুদ্ধদেব বাবুর কাছে গিয়ে ক্ষমা চাওয়া, ওদের ক্ষমা স্বীকার করে নেওয়া বুদ্ধদেব বাবুর। বামেরা বলছেন জয় নিয়ে আশাবাদী, বিজেপিরা বলছে 2 লাখ মার্জিন, তৃণমূল কি বলছে কত মার্জিন হবে? মিনিমাম 1.5 লাখ। 1.5 লাখ মার্জিন। আগের বারে থেকে কমে যাচ্ছে। আপনার আগের বারে তো 1,90,000 ছিল। আগের বার মানে লাস্টের ইলেকশনের না, এবছর বিজেপি অনেকগুলো টাকা ঢোকাচ্ছে বিভিন্ন এলাকায়, তার ফলে গরিব মানুষ একটু এদিক ওদিক হতেই পারে, তাই 1.5 থেকে 2 লাখ ভোটে আমরা জিতছি। যে আমরা দেখছেন চর্চিত কেন্দ্র তমলুক, এবং সেই তমলুকে প্রত্যেকটি দলই যুযুধান, প্রত্যেকেই আশাবাদী জয় নিয়ে। তৃণমূল তো বলে দিচ্ছে 1.5 লাখ, বিজেপি বলছে 2 লাখ। এখন 4 জুন ফলাফলেই দেখা যাবে যে কে এখান থেকে দিল্লির যাত্রা করছেন, অর্থাৎ সংসদে কাদের প্রার্থী যাচ্ছেন। ততদিন চোখ রাখুন দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে। ক্যামেরা অরিত্রের সঙ্গে ঐশী, দ্য ওয়াল, মেদিনীপুর।